নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা হতে চলেছে কুমার শানুর ওপর মোটামুটি। তো কুমার শানু যিনি ওয়াইফ মানে রীতা ভট্টাচার্য এক্স ওয়াইফ, তো তিনি এখন অনেক ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক আছে, মানে তার সঙ্গে যে যে টর্চার হয়েছে তিনি সেগুলো সমস্ত কিছু বলছেন। তো কুমার শানু আমরা তো সকলে জানি উনি একজন সত্যিই খুব ভালো গায়ক, এবং ওনার মতো সিঙ্গার, সত্যি কথা ওনার গলার ভয়েস এবং ওনার প্রত্যেকটা গান, স্পেশালি আশিকির যে গানগুলো, সেগুলো কিন্তু সত্যিই মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, এবং তার গান মানে এত সুন্দর যে তার জায়গায় মনে হয় না আর কোনো সাবস্টিটিউট হতে পারে কিশোর কুমারের মতো। কিন্তু তার ব্যক্তিগত জীবন যে এরকমভাবে মানে এতটা বলা যেতে পারে অন্যরকম ছিল, সেটা কিন্তু এখন আমাদের সামনে রীতা ভট্টাচার্য, যিনি হচ্ছেন কুমার শানু ভট্টাচার্যার এক্স ওয়াইফ, তিনি কিন্তু জিনিসটা তুলে ধরছেন। দেখুন, পরকীয়ার যে ব্যাপারটা সেটা আমাদের আগেও ছিল, আমরা অনেক ফিল্ম স্টারকে দেখেছি তারা একাধিক বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করলেও অনেকে কিন্তু এরকম যে পরিণতি, মানে আজকে যেটা রীতা ভট্টাচার্যার কাছ থেকে আমরা শুনছি যে তিনি কি টর্চার সহ্য করেছেন, এতটা কিন্তু কোনোভাবেই দেখা যায়নি। বা তারা হয়তো তাদের সন্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছেন, স্ত্রীকে ছেড়ে দিলেও, এরকম কিন্তু আমরা বলিউডে প্রচুর এক্সাম্পল আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, আমাদের কলকাতা টলিউড ইন্ডাস্ট্রিতেও একদম নেই বললে ভুল হবে, আছে কিন্তু ভীষণই কম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখেছি সেখানে রীতা ভট্টাচার্য প্রায় উনি 30 বছরের ওপর হয়ে গেছে, তিনি এখন এসে তিনি সমস্ত কিছু বলছেন, এবং তার বলার যে কারণটা তিনি বলছেন যে এত বছর আমি আমার তিনটে ছেলে, ওনার তো 3টে ছেলেকে মানুষ করেছেন এবং সমস্ত কিছু করেছেন, তার ডিউটি সব কিছু হয়ে গেছে, কিন্তু এখন তার যেটা মনে হচ্ছে তার এই কথাগুলোকে বলা ভীষণভাবে প্রয়োজন। তিনি যেটা জানিয়েছেন যে তাদের যখন বিয়ে হয়, মানে তারা যখন বিয়ের কিছুদিন পরই তারা মুম্বাই আসেন, এবং তখন সেখানে স্ট্রাগল করে, এবং ম্যাক্সিমাম স্ট্রাগল কিন্তু ছিল মানে রীতা দেবীর, মানে কুমার শানুর ওয়াইফের। তো তিনি মোটামুটি পুশ করে করে কুমার শানুকে একটা বলা যেতে পারে ফেম, বা আজকে তিনি যে জায়গাটায় রয়েছেন তাকে সবাই জানছে, সেই জায়গা অবধি পৌঁছেছেন। তাদের প্রচুর স্ট্রাগল ছিল, তাদেরকে একটা সময় ঝোপড়পট্টিতেও থাকতে হয়েছে মুম্বাইয়ে, তাকে জল মাথায় করে বয়ে আনতে হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, তাকে স্টোভে রান্না করতে হয়েছে, প্রচুর এরকম অনেক স্ট্রাগল তিনি সহ্য করেছেন, এবং তারপর গিয়ে কিন্তু কুমার শানু মানে যে জায়গাটা, যে নামটা আর কি আজকে আমাদের মানে গান আছে তার মুখে মুখে, মানে কুমার শানু একটা লেজেন্ড হয়ে গেছেন, তাই তো। তো সেই জায়গাটা কিন্তু পৌঁছেছিলেন। তো তার যে এতটা সাকসেস, এবং এই সাকসেসের জন্য কিন্তু তখন যখন সাকসেসটা আসে, আশিকি তারা বাংলো কিনেছেন, এবং সেখানে খুব সুন্দরভাবে দুটো ছেলেকে নিয়ে, তখন যে তৃতীয় সন্তান তখনও আসেনি, দুটো ছেলেকে নিয়ে জীবনযাপন করছিলেন, এবং খুব সুন্দর ছিল তাদের জীবন, এবং পাঁচটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু কুমার শানু পেয়েছেন, এবং সমস্ত কিছু শ্রেয় কিন্তু কোথাও না কোথাও রীতা ভট্টাচার্য যায়, এবং কারণ রীতা দেবী তাকে তার সঙ্গে একদম সহধর্মিণীর মতো তার সঙ্গে সবসময় তিনি ছিলেন, এবং প্রত্যেকটা তার জীবনের ভালো মন্দের সাক্ষী তিনি থেকেছেন। কিন্তু হঠাৎ করেই যখন তাদের তৃতীয় সন্তান যখন রীতা দেবীর গর্ভে ছিল, তখন থেকেই কিন্তু একটা অশান্তি শুরু হয়, এবং হঠাৎ করেই বলা যেতে পারে, যেটা রীতা দেবী বলছেন, যে হঠাৎ করেই তার শ্বশুরবাড়ির লোকজন দ্বারা, মানে তারা মুম্বাইয়ে আসেন, এবং তারপরে কিন্তু একটা অশান্তি শুরু হয়, এবং কুমার শানু তাকে ডিভোর্স নোটিশ পাঠায়, এবং তারপর তার স্ট্রাগলটা শুরু হয়, এবং এই স্ট্রাগলের দরুন নাকি রীতা দেবীকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এমনকি তিনি যখন প্রেগনেন্সি পিরিয়ডটাতে তাকে নাকি ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত দেওয়া হয়নি, এবং তিনি নাকি যখন কুমার শানু তার বোনদের সঙ্গে হয়তো বাইরে কোনো বেড়াতে গেতেন, তখন কিন্তু যে সেই স্টোরেজটা কিচেনের নাকি বন্ধ করে যাওয়া হতো, এবং খুব কষ্ট করে রীতা দেবী তখন সেই টাইমটা অতিবাহিত করেছেন, এবং কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন তার পাশে ছিলেন, এবং তারা তাকে খাবার দাবার সমস্ত কিছু, এছাড়াও ঘরের দুধওয়ালা, তারপর আপনার ডক্টর, সমস্তরাই তো সাপোর্ট করেছে। তো এমতো পরিস্থিতিতে রীতা দেবীকে বিভিন্ন
কোর্ট কাচারি চক্কর কাটতে হয়েছে এবং তাকে কোর্ট কেসে তিনি একদম যেভাবে লড়ে যাওয়ার তিনি লড়ে গেছেন। আর আমরা যতদূর জানি তখনকার দিনে কিন্তু আইনটা মেয়েদের পক্ষেই অনেকটা ছিল, দেখুন এখনও আছে, কিন্তু এখন কিন্তু অনেক কিছু প্রুফ করতে হয়, কারণ এত কিছু ফলস কেস হয়ে যায় না, এখন অনেক কিছু প্রুফ করতে হয়, কিন্তু তখনকার দিনে কিন্তু কিছুটা আইন মেয়েদের পক্ষে ছিল। এছাড়াও রীতা দেবীর কাছে জুয়েলারি ছিল এবং তার কাছে আশিকি বাংলো ছিল, এই সমস্ত কিছু মিলেমিশে তিনি অনেক কষ্ট করে ছেলেদের বড় করেছেন। এখন কথা হচ্ছে দেখুন, কুমার শানুর যে অ্যাফেয়ার্স সেগুলো তো এখন লাভ অ্যাফেয়ারগুলো তো অনেক সময় এখন প্রকাশ্যে আসছে। আমরা কিছুদিন আগেই দেখেছি একজন অভিনেত্রী, তো ওনাকে পুরোপুরি বলা যাবে না, উনি কয়েকটা মাত্র বোধহয় সিরিয়ালই অভিনয় করেছেন আর হয়তো কয়েকটা ফিল্মও করতে পারেন। তিনি কিন্তু এসে যে তিনি কুমার শানুর সঙ্গে 8টা বছর লিভ ইন রিলেশনে ছিলেন সেটা কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন। ফলে কুমার শানুর কিন্তু একের পর এক বোল কিন্তু খুলে যাচ্ছে এবং এই সমস্ত কিছু, কারণ রীতা দেবীর এই যে ইন্টারভিউ সেটা কিন্তু প্রায় উনি 3-4টে ইন্টারভিউ আমি দেখলাম এই নিয়ে, তো 3-4টে ইন্টারভিউ দিয়েছেন। কুমার শানু কিন্তু এখনও কোনো মুখ খোলেননি, কারণ কুমার শানু পুরোপুরিভাবে কিন্তু এগুলো যখন মুখ খুলছেন না, তার মানে ওনার কাছে নিশ্চয়ই বলার কিছু নেই এবং এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে। আজকে কুমার শানু যে বায়োলজিক্যাল যে ছেলেরা রয়েছেন, ঠিক আছে, তার 3টে ছেলে, তার মধ্যে 2টো ছেলেই তো জীবনে প্রতিষ্ঠিত, আর তৃতীয় যিনি যান সেও স্ট্রাগল করছে। তো আমার যেটা মনে হলো যে রীতা দেবী বিভিন্নভাবে কুমার শানুকে হয়তো এতদিন অবধি উনি কোনো কিছু ডিসক্লোজ এই কারণে করেননি, কারণ তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা আশা ছিল যে তার তৃতীয় সন্তানের জন্য হয়তো এই মানে তার বাবা কুমার শানু হয়তো কিছু করবেন, মানে জানের জন্য হয়তো কিছু কেরিয়ারে করবেন, কিন্তু যেটা ধারণা যে সেটি তিনি করেননি। এবং এখন রীতা দেবীর মনে হয়েছে যে এই ঘটনাগুলোকে জনসমক্ষে আনাটা ভীষণভাবে প্রয়োজন। এবং আজকে রীতা দেবীর মতো অনেক মানুষ, অনেক মহিলারা কিন্তু এই জিনিসটা সহ্য করছেন। তাদের একটা সময়ের পর স্বামী মানে সংসার করার পর তাদেরকে স্ত্রী সন্তান ত্যাগ করে চলে যাচ্ছেন এবং তাকে স্ত্রীকে একটা ডিভোর্স নোটিশ ধরিয়ে দিচ্ছেন। এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতেই পাচ্ছি অশোভন কালবৈশাখীর ক্ষেত্রে। তো এরকম প্রচুর এক্সাম্পল হয়তো আছে। এরা যারা সেলিব্রিটি আছেন তাদেরকে আমাদের চোখের সামনে আসে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আসে না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এমতো পরিস্থিতিতে যে মহিলাটিকে কি সহ্য করতে হয়, কারণ তাকে তো শুধুমাত্র শোকতাপ করলে চলবে না, তাকে তার রেসপন্সিবিলিটি বহন করে নিয়ে যেতে হবে, তাকে তার সন্তানদের মানুষ করতে হবে। এবং আজকে রীতা দেবী করতে পেরেছেন, ঠিক আছে, কিন্তু অনেকের কাছে কিন্তু সত্যি কথা সেই পরিস্থিতিও থাকে না। রীতা দেবী মুম্বাইয়ের মতো শহরে ছিলেন, অবশ্যই তিনি তার আত্মীয় স্বজনের সাপোর্ট পেয়েছেন বাপের বাড়ির দিকে এবং অনেক মানুষের সাপোর্ট পেয়েছেন, তার কাছে জুয়েলারি ছিল এবং সবথেকে বড় কথা তিনি কুমার শানুর এক্স ওয়াইফ ছিলেন। কুমার শানুর এক্স ওয়াইফ থাকার জন্য তার ডিভোর্স কেসের ক্ষেত্রে, মেনটেন্যান্স কেসের ক্ষেত্রে কিন্তু তার অনেকটা বেশি লাভ হয় এবং তিনি কিন্তু বলা যেতে পারে সমান স্ট্যাটাসের তিনি কিন্তু টাকা সেই সময় পেয়েছিলেন, বা সেই সময় বোধহয় 34,000 উনি পেয়েছিলেন, যেটা কিন্তু অনেকটা সেই সময়ের দিক থেকে দেখতে গেলে। তো মোটামুটি সেই সব কিছু করে টোরে তিনি কিন্তু তার ছেলেদের 3টে ছেলেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন জীবনে। আজকে প্রত্যেকেই তারা প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত বলাই যায় এবং কিছুদিনের মধ্যে হয়তো সেও প্রতিষ্ঠিত হয়ে যাবে। তিনি যেটা বলছেন রীতা দেবী, যে আমি যে মানুষটাকে মানে তার সাকসেসের অবধি এতটা মানে দূর অবধি রইলাম, তার সাথে রইলাম, সে যখন ছেড়ে চলে গেল, তো সেই সময়ের যে আঘাতটা, প্লাস তিনি তখন প্রেগনেন্ট ছিলেন এবং তার জীবনে যেগুলো ঘটছিল সত্যি সেগুলো মানে খুব অবাক লাগছে শুনে। তো আমার কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, তখন কি রীতা দেবী পুলিশে কোনো কমপ্লেন করেছেন? কারণ আমরা তো সকলে জানি যদি সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোক বা কোনো রকমভাবে স্বামী টর্চার করে তাহলে 498 এগুলো করা যায়। তো তিনি কি সেটা করেছেন বা হয়তো করতে পারেননি, এটাও হতে পারে, কারণ না কোর্ট কেস করা মানেই সেখানে জর্জরিত হওয়া একটা ব্যাপার, আর সেখানে মানে একেই তো দৌড়োদৌড়ি ওনার ক্ষেত্রে অনেকটাই হয়েছে, আর ওই সময় হয়তো তিনি করে উঠতে পারেননি বা তখন হয়তো এতটা প্রচলিত ছিল না, এটাও হতে পারে। যাই হোক, কুমার শানুকে আমরা যেভাবে তার গানকে ভালোবেসেছি, সত্যি কথা যখন আমরা তার গানকে ভালোবাসি, সেই গানটার দিকে আমরা এতটা হয়ে যাই, তাদের ব্যক্তিগত জীবনে তারা কি করে রেখেছেন সত্যি সেটাকে তো আমরা ভাবিও না। যদিও এই কুমার শানু শুধু একা নয়, আমরা উদিত নারায়ণের কেসের ক্ষেত্রে দেখেছি তার ওয়াইফ, উদিত নারায়ণের যিনি ওয়াইফ মানে ফার্স্ট ওয়াইফ, ঠিক আছে, তো তিনি কিন্তু
মোটামুটি এখনও মানে তারও বোধহয় কোর্ট কেস চলছে, এবং উদিত নারায়ণও কিন্তু এরকম তার ওয়াইফকে, যিনি প্রথম বিয়ে করেছিলেন তাকে ছেড়ে কিন্তু তিনি চলে আসেন সাকসেস পাওয়ার পর, এবং মুম্বাইয়ে তারপর অন্য একজনকে বিয়ে করেন, আমরা তো সকলে জানি। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে, এই যারা সেলিব্রিটি রয়েছেন তাদের যদি এরকম ব্যাপার হয়, তাহলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের তো মানে এরা তো নর্মালি রোল মডেল হন অনেকের, তো তারা তাহলে কি শিখছে, তাই না? যে একটা সাকসেস পাওয়ার পর তুমি তোমার স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারো, এবং মানে সাকসেসটা পাওয়ার আগে অবধি কিন্তু দেখুন তার স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলতে হয়নি, ঠিক আছে? কিন্তু যেই না সাকসেস পেয়ে গেল, অমনি স্ত্রী নাকি ক্রুয়েলিটি করেছে তার ওপর, এরকম একটা অ্যালিগেশন দিয়ে স্ত্রীকে ডিভোর্স নোটিশ ধরিয়ে দেওয়া। এবং সব থেকে খারাপ লাগে যে এই লাভ অ্যাফেয়ার যাদের সঙ্গে হয় সেই সব মহিলাদের ক্ষেত্রেও দেখুন, এই সব মহিলারা কিন্তু সত্যি কথা বলতে কি তারা কিন্তু ওই কিছুদিন অবধি সাথ থাকে, তাই না? আমরা কুমার শানুর সঙ্গে ওই যে কি একজন অভিনেত্রী, কি কে দিয়ে নাম তার, ঠিক আছে, যাই হোক তার নামটা মুখেও আনতে ইচ্ছে করছে না, কারণ তিনি অবশ্যই একটা হোম ব্রেকার বলা যেতে পারে, ব্রেকার, ঠিক আছে, তিনি একটা ঘরকে ভেঙেছেন, এবং তিনি মানে এরকম ধরনের মহিলা। এবং সে দেখুন তিনিও কিন্তু কুমার শানুর সঙ্গে কিন্তু বেশি দিন অবধি থাকতে পারেনি, তাহলে তিনি একটা সংসার যখন ভাঙলেন, তাহলে তারপরও কিন্তু তিনি পারলেন না কুমার শানুর সঙ্গে বেশি দিন থাকতে। নর্মালি এই ধরনের সম্পর্কে কিন্তু স্থায়িত্ব হয় না, কারণ যে মানুষ তার স্ত্রী সন্তানকে তাদেরকে দেখতে পারেনি, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সে কোনোদিনও কোনো সম্পর্ককে বেশি দিন টিকিয়ে রাখবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। যাই হোক, কুমার শানু তারপরে গিয়ে দ্বিতীয় ক্ষেত্রে একজনকে বিয়ে করেন, যদিও তার যেটা রীতা দেবী দাবি করছেন, রীতা ভট্টাচার্য কুমার শানুর এক্স ওয়াইফ, যে তারা নাকি ইন্ডিয়াতে থাকতে পারে না, তারা দুবাইয়ে কিছুদিন থাকে, কিছুদিন লন্ডনে থাকেন, তো এইভাবে থাকেন, মানে তাদের কোথাও বোধহয় থাকার ভিসা নেই, এরকম কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, কুমার শানু নাকি দুজন মেয়েকে নাকি অ্যাডপ্ট করেছেন, মানে ওই যে মেয়ে দুটোকে দেখা যায় তাদের সঙ্গে, তাদের নাকি অ্যাডপ্টেড চাইল্ড ওটা, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু কুমার শানু এখন কোথায় হারিয়ে গেছেন, এবং যতদিন কিন্তু রীতা দেবীর সঙ্গে ছিলেন, রীতা দেবীর তাকে যে মানে রীতা দেবীর সঙ্গে থাকাকালীন তার যে সাফল্য এসেছিল, কোথাও না কোথাও ওই আশিকি বাংলো ত্যাগ করার পর এবং রীতা দেবী এবং তার সন্তানদের ত্যাগ করার পর তার লাইফ থেকে কিন্তু সাফল্যটাও বোধহয় অনেকটা দূরে সরে যায়, বল না? ঘরে তুমি লক্ষ্মীকে যদি অবমাননা করো, তাহলে তোমায় কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারো না। তাই হোক, আজকে হয়তো তিনি মানসিক দিক থেকে ভালো নেই, এখন অনেক স্টেজ শো করে তাকে কাটাতে হয়, কারণ হয়তো একটা দুটো গান তিনি পান, কিন্তু এত সিঙ্গারের ভিড়ে হয়তো কোথাও না কোথাও হারিয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, অতীতে তিনি যে গানগুলো গেয়েছেন সত্যি সেগুলোর কোনো তুলনা হয় না, কিন্তু পার্সোনাল লাইফটা যে তার এরকম কলঙ্কপূর্ণ, এরকম বলা যেতে পারে এতটা ঝামেলার, এবং এত তিনি পাপ কাজ করেছেন, যদি এগুলো সত্যি হয়ে থাকে তো মনে হয় এগুলো সত্যি। কারণ রীতা দেবী যখন বলছিলেন তার চোখের জল, তার কান্না, তার কোনো কিছুই কিন্তু মিথ্যা ছিল না, কারণ তার যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু তখন পুরো বেরিয়ে আসছিল, ভেতরের কষ্টটা। এবং ইন্টারভিউগুলোকে দেখে কিন্তু সত্যি একটা জিনিস মনে হয় যে দেখবেন একটা সময় কিন্তু আমাদেরও চোখের জল চলে আসবে, কারণ সেখানে তিনি অনেক কথা বলছেন, অনেক কষ্ট তিনি বলছেন, তার বাবা যখন বাচ্চাদের ছেড়ে চলে গেছে সেই বাচ্চাগুলোর কি কষ্ট সেটাও বলছেন, ঠিক আছে। তো এইগুলো কোনোভাবেই আমার মনে হয় না মিথ্যা হতে পারে, এবং এই যে বাচ্চাদের চোখের জল, এই যে স্ত্রীর চোখের জল, এগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু অভিশাপে রূপান্তরিত হয় একদিন না একদিন। আজকে রীতা দেবী হয়তো পেরেছেন স্ট্রাগল করে, সব কিছু করে সন্তানদের মানুষ করতে পেরেছেন, আজকে তিনি হয়তো সত্যিই একজন সফল মা, কিন্তু রীতা দেবী যেটা বলছেন, আমার জীবনটা কিন্তু পরিপূর্ণ হলো না, আমার জীবনটা কোথাও না কোথাও একটা ইনকমপ্লিট থেকেই গেল। সত্যিই তো, তার স্বামী মানে তার যে বিবাহিত জীবনটা যেটা, সেটা কিন্তু সত্যি একটা ইনকমপ্লিট থেকে গেল। এবং সবথেকে বড় কথা, আজকে রীতা দেবী যার জন্য এত পরিশ্রম করেছিলেন, যার জন্য এত কিছু কষ্ট তিনি ভোগ করেছিলেন, যাকে মুম্বাইয়ে সেটেল করানোর জন্য, মুম্বাইয়ে একটা জায়গা, যে একজন নাম করা সিঙ্গার করার জন্য, যার জন্য পাঁচটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনি তার হাজব্যান্ড পেয়েছেন, মানে তিনি তো অবশ্যই একটা সাপোর্টে ছিলেন না। বলে একজন সাকসেসফুল পুরুষের পেছনে তো একজন মহিলার হাত থাকেই, তো সেখানে যেভাবে তিনি সাপোর্ট করে গেছেন, তো আজকে কোথাও না কোথাও তার এই সাপোর্টটা, তার এই স্যাক্রিফাইস, তার এই সব কিছু যেন কোথাও না কোথাও আজকে জিরো হয়ে গেছে, তাই না, এই ঘটনাগুলোর পর। যাই হোক, কোনো মানুষ সত্যি এতটা নির্দয় কী করে হতে পারে, যে মানুষটা এতদিন তার সাথে থাকলো, তারপর তাকে ছুঁড়ে ফেলে চলে গেল, তার সন্তানদের ফেলে চলে গেল, এটা কি করে হতে পারে? কিন্তু এটা হয়েছে, এবং এর মধ্যে অবশ্যই সত্যতা আছে, তবে কিন্তু রীতা দেবী সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আমার যেটা মনে হয়, রীতা দেবীর অনেক আগেই মুখ খোলা উচিত ছিল, কারণ এই জিনিসগুলো, এই ঘটনাগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার।
এক একটা মানুষ খুব ভালো ভাবমূর্তি নিয়ে ঘোরে যে হ্যাঁ সে খুব ভালো, তার মতো ভালো কেউ হতে পারে না, বা তার কোনো, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু মুখ এবং মুখোশ দুটো যে আলাদা হয়। আজকে সত্যি রীতা দেবীর এই কথাগুলো শুনে কিন্তু অবশ্যই মনে হচ্ছে, আজকে রীতা দেবী তার মনের দুঃখ কষ্ট যেগুলো বলছেন ওগুলোর মধ্যে সত্যতা তো অবশ্যই আছে। সব থেকে যে বড় সত্যি সেটা হচ্ছে রীতা দেবীর হাজবেন্ড, এক্স হাজবেন্ড বলা যেতে পারে, কুমার শানু তাকে ছেড়ে চলে যায় এবং 8টা বছর তারপর রীতা দেবীকে কোর্টের লড়াই লড়তে হয় এবং সেখানে নাকি রীতা দেবীকে প্রচুর গুন্ডা দিয়ে ভয় দেখানো হয়। তাকে বলা হয় যে বিনা অ্যালিমনিতে তুমি ডিভোর্স দিয়ে দাও, কিন্তু রীতা দেবী সেটা রাজি হননি। উনি কিন্তু অ্যালিমনি নিয়েই কিন্তু ডিভোর্স দেন এবং সেটা তার জন্য 8টা বছরের একটা আইনি লড়াই কিন্তু চলতে থাকে এবং এই আইনি লড়াইয়ের সময়টা তার সন্তানদের মানুষ করা, তাদের জন্য সব কিছু করা, এটাতে তিনি পুরো নিজেকে একদম পুরো জড়িয়ে ফেলেন। তিনি অটোতে করে গিয়ে, যেখানে তাদের গাড়ি ছিল, তিনি অটোতে করে গিয়ে কোর্টে পৌঁছতেন এবং বাচ্চাদের নিয়ে যেতেন এবং কোলের শিশুটাকেও তিনি বোধহয় রেখে যেতেন তার কাছে। তো সেখানে সব কিছু মিলেমিশে কিন্তু তার জীবনটা ছিল অত্যন্ত কষ্টকর এবং এর জন্য যারা যারা দায়ী, ঈশ্বর যেন কোনোদিন তাদের শান্তি না দেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যাই হোক বন্ধুরা, সবাইকে একটাই কথা বলবো, যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই কোনোদিন নিজের জীবনসঙ্গিনীকে এরকমভাবে ছেড়ে যাবেন না। নিজের জীবনসঙ্গিনী, নিজের সন্তান, অবশ্যই এখন অনেক মহিলারাও ছেড়ে চলে যাচ্ছেন, তো উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই কথা প্রযোজ্য যে এরকম পরকীয়ার সম্পর্ক কিন্তু ওই 2 দিন থাকে, তারপর 3 দিনের দিন না তাকে স্ত্রীর থেকেও খারাপ মনে হয়। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ধরনের ভিডিও দেখার জন্য। বাই।